আজকের গল্প হলো বিনায়ক আর কার্তিক বৃষ্টিতে কি করছিল। কৈলাসে ভগবান বিনায়ক আর কার্তিক দুই ভাই মিলে খেলা খেলছিলেন। তাদের কাছে যে সমস্ত খেলনা সামগ্রী ছিল সেইগুলো দিয়ে তারা আনন্দ ফুর্তি করে খেলা খেলছিলেন। আরে ভাই কার্তিক, এই সব খেলা খেলতে আর আমার ভালো লাগছে না। হ্যাঁ দাদা, আপনি ঠিকই বলেছেন, আমারও আর এইসব খেলনা নিয়ে খেলতে ভালো লাগে না। নতুন কোনো জিনিস নিয়ে খেলতে মজা লাগে। বলুন, এখন যদি নতুন নতুন কিছু খেলনা পাই তাহলে ভালোই হতো। হ্যাঁ ভাই, আমার সাথেও তাই হচ্ছে। কি যে খেলবো কিছুই বুঝতে পারছি না। এইভাবে বিনায়ক আর কার্তিক বুঝতে পারছিলেন না যে তারা ঠিক কি খেলা খেলবেন। তখনই ঠিক সেই সময় নন্দী কিন্তু কৈলাসে চলে আসেন। নন্দীর পুরো শরীরটা কিন্তু ভিজে গেছিল। এইটা দেখে, নন্দী, আপনার শরীরটা পুরো ভিজে কেন? আমি ভেবেছিলাম অরুণাচল জঙ্গলে গিয়ে শিবলিঙ্গের অভিষেক করব। যেমন সিদ্ধান্ত নিয়েছিলাম সেই অনুযায়ী আমি জঙ্গলে গেলাম। সেখানে গিয়ে প্রতিটা শিবলিঙ্গের অভিষেক করছিলাম। হঠাৎ করে দেখি খুব জোরে বৃষ্টি চলে এলো। এত জোরে বৃষ্টি হচ্ছিল যে আমি সম্পূর্ণরূপে ভিজে গেলাম। বৃষ্টিতে ভেজার কারণে আমার কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয়নি। সেই ভিজে শরীর অবস্থায় ওই জঙ্গলের মধ্যে যত শিবলিঙ্গ ছিল এক এক করে সমস্ত শিবলিঙ্গের অভিষেক করেছি। এইভাবে নন্দী বিনায়ককে বললেন। নন্দীর এমন কথা শুনে বিনায়কের মাথায় একটা বুদ্ধি এলো। ভাই কার্তিকে, নন্দীর কথা শুনে আমার মাথায় একটা বুদ্ধি এলো। চলো আমরাও কিন্তু ভুলোকে চলে যাই, সেখানে গিয়ে বৃষ্টিতে খেলা করব। কি বলো? আরে দাদা, এটা তো খুবই ভালো বুদ্ধি। তাহলে চলুন তাড়াতাড়ি যাওয়া যাক। তারপরে তারা দুই ভাই দুজনে মিলে নিজেদের বাহনে করে ভুলোকে যাবেন বলে বেরিয়ে পড়েন। এভাবে খানিকক্ষণের মধ্যেই তারা দুজনে ভুলোকে পৌঁছে যান। দাদা, এখানে তো দেখছি অনেক গরম, কোথাও তো কোনো বৃষ্টির সংকেত দেখতেই পাচ্ছি না। মনে হচ্ছে এবারে আমাদেরকেই বৃষ্টি করাতে হবে। এই রকম ভাবতে ভাবতে তারা দুজনে মিলে সেখানে বৃষ্টি করাতে লাগলেন। খানিকক্ষণের মধ্যেই সেখানের আবহাওয়া একেবারে ঠান্ডা হয়ে যায়। পরিবেশটাও পুরোপুরি বদলে যায়। বৃষ্টি আরো জোরে হতে লাগলো। ভাই দেখো, বৃষ্টি হচ্ছে, চলো আমরা দুজনে মিলে আরামে খেলা করি। এইভাবে বিনায়ক আর কার্তিক দুই ভাই মিলে মজা করে খেলা খেলছিলেন। অন্যদিকে মাতা পার্বতী কৈলাসে বিনায়ক আর কার্তিককে খুঁজে বেড়াচ্ছিলেন। আরে, বিনায়ক আর কার্তিক কোথায় গেল? সকাল থেকে ওদেরকে খুঁজেই পাচ্ছি না। কি জানি কোথায় আছে, দেখতেই পাইনি। কি ব্যাপার পার্বতী, আপনি কাকে খুঁজছেন? স্বামী, দেখুন না, সকাল থেকে বাচ্চারা কোথায় গেছে জানি না। কখন থেকে ওদের খোঁজাখুঁজি করছি জানেন। আরে পার্বতী, চিন্তা করো না, তারা দুজন যেখানেই যায় সেখানে তো একসাথেই যাই, তাই না? গণেশ আর কার্তিক তারা তাদের কাজ শেষ করে অবশ্যই কৈলাসে ফিরে আসবে। আসলে অনেক দিন হয়ে গেছে বাচ্চাদের সাথে খেলা করা হয়নি, তাই ভাবলাম আজ একটু বাচ্চাদের সাথে খেলা করব। কিন্তু ওরা যে কোথায় গেল খুঁজেই পাচ্ছি না। ঠিক আছে, আমি রান্নাঘরে গিয়ে ওদের জন্য মিষ্টি তৈরি করি। তারপরে মাতা পার্বতী তার দুই সন্তানের জন্য রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলেন। মাতা পার্বতী বাচ্চাদের জন্য মিষ্টি তৈরি করছিলেন। অন্যদিকে বিনায়ক আর কার্তিক ভুলোকে বৃষ্টিতে ভিজে মজায় খেলা খেলছিলেন। বৃষ্টিতে ভিজে খেললে যে এত মজা হয় সেটা তো আমি আগে কোনোদিনই জানতাম না। হ্যাঁ দাদা, আমারও কিন্তু খুব ভালো লাগছে, কিন্তু এই সামান্য বৃষ্টিতে ভালো লাগছে না। আর একটু বেশি বৃষ্টি হলে মজা হতো। তাহলে চলো, ঠিক আছে, এক্ষুনি বৃষ্টিটাকে বাড়িয়ে দিই। বৃষ্টিটাকে বাড়ানো কমানো সবকিছুই কিন্তু আমাদের হাতেই রয়েছে। এইভাবে ভগবান বিনায়ক বৃষ্টিটাকে আরো জোরে করে দিলেন। তারপরে তারা দুই ভাই মিলে ওই বৃষ্টিতে আনন্দ করে খেলতে লাগলেন। এইভাবে বিনায়ক আর কার্তিকের বৃষ্টির সৃষ্টি করাতে পুরো ভূলোকে বন্যা দেখা দিল। ভূলোকবাসীরা এই বন্যার কারণে জলে ভেসে যাচ্ছিলেন। তারা কি করবে কিছুই বুঝতে পারছিলেন না। অন্যদিকে ভগবান বিনায়ক আর কার্তিক কিন্তু এইসব বিষয়ে কিছুই জানতেন না। আরে, এটা কি ধরনের বৃষ্টি? বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। এই বৃষ্টির কারণে আমরা তো যজ্ঞ করতে পারছি না। যদি সময় মতো যজ্ঞ না করতে পারি তাহলে তো গোটা পৃথিবী খড়কুটোর মতো ভেসে যাবে। হ্যাঁ, আপনি ঠিকই কথা বলেছেন। এই বৃষ্টি যে কোথা থেকে আসছে আমি সেটাই তো বুঝতে পারছি না। এই বৃষ্টিকে থামানোর আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই পারছি না। কিন্তু এই বৃষ্টির পেছনে নিশ্চয়ই কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। আমরা দুজন এত চেষ্টার পরেও এই বৃষ্টিকে থামাতে পারছি না। আমাদের দ্বারা অসম্ভব হয়ে উঠছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি
এই বৃষ্টির পেছনে আমাদের থেকেও মহান কোনো ব্যক্তির হাত আছে। আপনি এত নিশ্চিতভাবে কি করে বলতে পারেন যে এটা কোনো মহান ব্যক্তির কাজ? এটা তো কোনো অসুরেরও তো কাজ হতে পারে, তাই না? কারণ হোমযজ্ঞ করলে দেবতাদের শক্তি তো আরও বৃদ্ধি পায়। দেবতাদের শক্তি যখন ধীরে ধীরে বাড়তে থাকে, অসুরদের কিন্তু এটা একদমই সহ্য হয় না, তাদের কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। সেই জন্য আমি নিশ্চিত যে এটা কোনো অসুরেরই কাজ হতে পারে। এইভাবে ভূলোকে থাকা দুই ঋষিমুনি মিলে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। ওনারা ভাবলেন কৈলাসে গিয়ে ভগবান শিবকে এই পরিস্থিতির ব্যাপারে জানাতে হবে। তারপরে দুই ঋষিমুনি মিলে কৈলাসে যাবেন বলে বেরিয়ে পড়েন। হে দেবকা দেব মহাদেব, আপনি আমাদেরকে একমাত্র বাঁচাতে পারেন। আরে কি হয়েছে ঋষিমণি, আপনাদের পেরেশানির কারণ কি? কিছুদিন ধরে পৃথিবীতে মুষলধারা বৃষ্টি হচ্ছে স্বামী। বৃষ্টির কারণে কিন্তু আমরা যজ্ঞ করতে পারছি না স্বামী। স্বামী, পৃথিবীর বাসিন্দাদের অনেক রকম সমস্যায় পড়তে হচ্ছে স্বামী। বৃষ্টির কারণে নদী সাগরের জল ভরে গিয়ে গোটা শহর গ্রাম জলমগ্ন হয়ে গেছে স্বামী। স্বামী, আমরা কিছুই বুঝতে পারছি না, আমাদেরকে রক্ষা করুন। এইভাবে ঋষিমুনিরা তাদের পরিস্থিতির ব্যাপারে ভগবান শিবকে জানালেন। ভগবান শিব তখন নিজের দৈব দৃষ্টি দিয়ে দেখতে লাগলেন আসলে ব্যাপারটা কি হয়েছে। তিনি সবকিছু বুঝতে পারলেন। এইটা দেখে তিনি প্রচণ্ড রেগে যান। ও আচ্ছা, বৃষ্টির কারণটা আমি বুঝে গেছি। আপনারা এই মুহূর্তে পৃথিবীতে চলে যান, আপনাদের সমস্যার সমাধান করে দেব। ভগবান শিবের মুখ থেকে এমন কথা শুনে ঋষিমুনিরাও তখন ভূলোকে ফিরে যান। স্বামী, কি ব্যাপার? ঋষিমুনিরা এখানে কেন এসেছিলেন? গণেশ এবং কার্তিকের কারণে ঋষিমণিরা কিন্তু কৈলাসে এসেছে। আমাদের পুত্ররা পৃথিবীতে গিয়ে পৃথিবীকে নষ্ট করে দিয়েছে। স্বামী, আপনি এটা কি বলছেন? কি আমাদের বাচ্চারা পুরো পৃথিবীটাকে নষ্ট করে দিচ্ছে? না না, ওরা এমন কাজ করতেই পারে না। গোটা পৃথিবী জলমগ্ন হয়ে গেছে পার্বতী। আপনি আপনার দিব্য দৃষ্টিতে দেখুন যে পৃথিবীতে কি ঘটছে। ভগবান শিবের মুখ থেকে এমন কথা শুনে মাতা পার্বতীও দৈব দৃষ্টি থেকে দেখতে লাগলেন আসলে কি হয়েছে। তিনি কিন্তু তখন বুঝতে পারলেন যে ওনার দুই সন্তানের কারণেই ভূলোকবাসীরা কিন্তু জলমগ্ন পরিস্থিতিতে ভুগছেন। এত বড় ভুল বাচ্চারা কি করে করতে পারলো? আমি এক্ষুনি ওদের কাছে যাব, ওদেরকে বলবো যে ওরা কত বড় ভুল করেছে। আমি ভূলোকবাসীদেরকে বাঁচাবো। এই রকম বলে মাতা পার্বতী সেখান থেকে ভূলোকে চলে যান। অন্যদিকে বিনায়ক আর কার্তিক তো পুরো দিন দুনিয়ার ব্যাপারে ভুলে গিয়ে ওই বৃষ্টিতে মজা করে শুধু খেলেই যাচ্ছিলেন। বাচ্চারা, তোমরা এটা কি করছো? যেই মাতা পার্বতী জোরে চিৎকার করলেন, তখন বিনায়ক আর কার্তিক তাদের দুনিয়া থেকে বেরিয়ে এসে মায়ের কাছে দাঁড়ালেন। তারা তখন নিজেদের মায়ের কাছে এসে বলেন, মা, কি ব্যাপার? আপনি এত রেগে আছেন কেন? তোমরা দুজনে হচ্ছ আমার রাগের কারণ। তোমরা দুজনে একবার চারিপাশে চোখটা ফিরিয়ে দেখো, তোমরা এই পৃথিবীটার অবস্থা কি করেছো। মাতা পার্বতীর মুখ থেকে এমন কথা শুনে বিনায়ক আর কার্তিক তখন পুরো ভূলোকটা চারিদিকে ঘুরে দেখতে লাগলেন। চারিদিক জলমগ্ন পরিস্থিতিতে রয়েছে। মা, এইসব কি করে হলো? বিনায়ক আর কার্তিকের এমন জিজ্ঞাসা করাতে মাতা পার্বতী তখন ভূলোকে যা যা ঘটেছে সবকিছু তাদেরকে জানালেন। এই সব কিছু তোমাদের দুজনের কারণে হয়েছে। তোমরা দুজনে নিজেদের খুশির জন্য বৃষ্টিকে সৃষ্টি করেছো, আর নিজেরাই এই বৃষ্টিকে সৃষ্টি করে তাতেই তোমরা আনন্দ ফুর্তি করতে মগ্ন হলে। আর তোমাদের এই বৃষ্টির কারণে নদীতে জোয়ার এসে গেছে, চারিদিক জলমগ্ন হয়েছে, বন্যা দেখা দিয়েছে। তোমাদের দুজনের জন্য এই বিপত্তিটা হয়েছে। মা, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, এখন আমরাই সবকিছু ঠিক করে দেব। এইভাবে বলে ভগবান বিনায়ক নিজের শক্তি দিয়ে বৃষ্টিটাকে বন্ধ করে দিলেন। নিজের শক্তির প্রয়োগ করে চারিদিকে জলগুলোকে শুকিয়ে দিলেন। এবার ভূলোকবাসীরা শান্তিতে থাকতে পারলেন। মা, আমাদের ক্ষমা করে দিন, আমরা অনেক বড় ভুল করেছি। মা, বাস্তবে কোনোদিন ভাবিনি যে ভূলোকবাসীদেরকে আমরা কষ্ট দেব। আমরা অনেক বড় ভুল করেছি, আমাদের ক্ষমা করে দিন। তোমরা দুজনে যে নিজেদের ভুল বুঝতে পেরেছো, ব্যাস আমার কাছে এটাই অনেক। তোমরা নিজেরা যে ভুলটা করেছিলে, তোমরা নিজেরাই সেটাকে শুধরেছো। এইটা দেখে আমি খুশি হয়েছি। আর চিন্তা করো না, চলো বাচ্চারা, আমরা কৈলাসে ফিরে যাই। তারপরে মাতা পার্বতী তার দুই ছেলেকে নিয়ে কৈলাসে ফিরে যান। পৃথিবীতে সত্যপুর নামক একটা গ্রাম ছিল।
ওই গ্রামে থাকা সব লোকেরা কিন্তু ভগবান বিনায়কের অনেক বড় ভক্ত ছিল। সব লোকেরা প্রত্যেক দিন ভগবান বিনায়কের পুজো করতেন। আর যখন বিনায়ক চতুর্থী আসতো তখন পুরো গ্রামেই হাঙ্গামা শুরু হয়ে যেত। গ্রামবাসীরা সবাই মিলে মূর্তি পুজো করত। তারা তো 10 দিন আগে থেকে বিনায়ক চতুর্থী উৎসব শুরু করে দিত। আর সেই গ্রামেরই একজন নামি দামি লোক ছিলেন গোবিন্দ। আরে বাবা বালু, 10 দিন পরেই তো বিনায়ক চতুর্থী, কিন্তু বিনায়ক চতুর্থীর জন্য এখনো তো কোনো কিছুই ব্যবস্থা নেওয়া হয়নি। গোবিন্দর পুত্র হলো বালু। তিনি তাকে কথাগুলো বললেন। হ্যাঁ বাবা, আপনি ঠিকই বলেছেন, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। আমি তো পাটনা থেকে আজকেই ফিরেছি। আমি যখন এসে গেছি, চিন্তার কোনো কারণ নেই, সমস্ত ব্যবস্থা করে দেব। ব্যাপারটা হচ্ছে বাবা, এই উৎসব কিন্তু আমাদের অন্তরের সাথে জড়িত। এটা শুধু আমাদের বাড়ির পুজো নয়, এটা গোটা গ্রামের পুজো। বিনায়ক চতুর্থীর উৎসব কিন্তু আমাদের গ্রামের সব থেকে বড় উৎসব। এটাকে আমাদের খুবই সাবধানের সাথে পালন করতে হবে, ঠিক আছে? হ্যাঁ বাবা, অবশ্যই আমি জানি। তুই সর্বপ্রথম কোন কাজ থেকে স্টার্ট করবি? আমি কালকে সকালে উঠে বন্ধুদের সাথে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে চাঁদা কালেক্ট করব, তারপর পুজোর জন্য সমস্ত ব্যবস্থা করব। এইভাবে বালু তার বাবাকে কথাগুলো বলল। পরের দিন সকাল হতে বালু তার বন্ধুদের কাছে গেল। এইদিকে বালুর খুব ভালো বন্ধু ছিল রাঙ্গা। আরে বন্ধু বালু, তুই কখন এলি? আরে আমি কালকে রাতে এসেছি। দেখ, বিনায়ক চতুর্থীর উৎসব খুবই সামনেই, সেই জন্য অফিসে কিছুদিন ছুটি নিয়েছি। পুজো শেষ হয়ে গেলে অন্নদান কর্মসূচি শেষ করে তবেই কিন্তু আমি অফিসে যাব, ঠিক আছে? আরে বন্ধু, আমরা তো তোরই অপেক্ষা করছিলাম। আমরা চিন্তা করেছিলাম যতক্ষণ না তুই আসিস আমরা কোনো কাজই শুরু করব না। এবার যখন তুই এসে গেছিস, সমস্ত কাজ শুরু করতে পারবো। তারপরে বালু আর রাঙ্গা তার বাকি বন্ধুদের সঙ্গে করে নিয়ে গ্রামবাসীদের কাছে যেতে লাগলো। তারা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা চাইতে লাগলো। পিসিমা, বিনায়ক চতুর্থীর উৎসবের জন্য আমরা চাঁদা কালেক্ট করতে এসেছি। পিসিমা, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যা দেবেন আমরা তাই নেব। পিসিমা, আপনি 1000 টাকা দিচ্ছেন? আরে পিসিমা, আপনার তো কেউ নেই, আপনি তো দিনমজুরির কাজ করে টাকা উপার্জন করেন। 1000 টাকাটা অনেক পরিশ্রম করে আপনি উপার্জন করেছেন। আপনি তো কল্পনাই করতে পারেননি যে আপনি 1000 টাকা দিয়ে দিবেন। আমার ভগবান বিনায়ককে অনেক ভালো লাগে। ওনার কৃপাতে আমি বেঁচেও রয়েছি। এক সময় তোমাদের বয়সে আমি অনেক কাজ করেছি, কিন্তু এখন ভগবান গণেশকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। এই কটা টাকা ছাড়া উনি আমার অনেক খেয়াল রাখেন। টাকা তো আবার হয়ে যাবে। তোমরা পুজোটা ভালো করে পালন করো বাবা। এইভাবে রমা বালুকে বলল। তারপরে বালুরা খুশি হয়ে ওই টাকাগুলো নিয়ে অন্য বাড়িতে চলে যায়। আরে রাঘব কাকা বাবু, আপনি কেমন আছেন? বাচ্চারা ভালো করে পড়াশোনা করছে তো? হ্যাঁ বাবা বালু, ভগবান বিনায়কের আশীর্বাদে সমস্ত বাচ্চারা খুব ভালো করেই পড়াশোনা করছে। বিনায়কের আশীর্বাদে আমি এই বয়সেও যে কাজ করতে পারছি, এটাই অনেক। বড় ছেলেটা পড়াশোনাতে মন ছিল না, ভগবানের আশীর্বাদে এখন খুবই ভালো করে পড়াশোনা করছে। ঠিক আছে কাকা বাবু, আমাকে কিছু চাঁদা দিন। আরে হ্যাঁ বাবা বালু, অবশ্যই দেব। গ্রামের পুজো আর চাঁদা দেব না? এই রকম বলে রাঘব বাবুও বালুকে কিছু টাকা দিলেন। আরে কাকা বাবু, আপনার তো ছোট ছোট বাচ্চা রয়েছে, এমনিতেই তো আপনার অনেক খরচা। আমরা শুধুমাত্র আপনার কাছ থেকে চাঁদা নিতে এসেছি, গ্রামের উৎসবের সদস্যের মধ্যে আপনি যাতে সামিল হতে পারেন, না হলে সমস্ত খরচা তো আমার বাবাই করেন, তাই না? আরে বাবা বালু, কোনো ব্যাপার না, আমি পরিশ্রম করে আবার টাকা উপার্জন করে নেব। আমি চাই যে আমাদের গ্রামের বিনায়ক চতুর্থীর উৎসব যেন খুবই ভালো করে হয়। তারপরে আমি চাই আমার সন্তানরাও যেন তোমাদের কাছ থেকে কিছু শিখতে পারে, সেই জন্য একটু বেশি চাঁদা দিয়েছি। এইভাবে বালু তার বন্ধুদের সঙ্গে করে নিয়ে গ্রামের প্রত্যেকটা বাড়িতে গিয়ে চাঁদা তুলতে লাগলো। আরে বালু দেখ, আগের বছরের তুলনায় এবছরে কিন্তু বেশি টাকা উঠেছে, তাই না? দেখ, পুরো বাক্স ভর্তি হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই, আমাদের কিন্তু গ্রামের মানুষের বিশ্বাসকে বজায় রাখতে হবে। চল চল, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি, সকালে অনেক কাজ আছে। সারাদিন তারা চাঁদা তুলতে গিয়ে খুবই ক্লান্ত হয়ে পড়ে। তারপরে যে যার নিজের বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আবার সবাই ঘুম থেকে উঠে চাঁদা তোলার কাজে লেগে পড়ে। দেখ ভাই, সর্বপ্রথমে যা চাঁদা উঠেছে সেই চাঁদা দিয়ে কিন্তু একটা খুব সুন্দর প্যান্ডেল তৈরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস। আমাদের গ্রামেতে একটা ফাঁকা জায়গায় রয়েছে, ওই জায়গাতে কিছু ছোট ছোট আগাছা রয়েছে, ওইগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলেই আমরা খুব সহজেই ওখানেতে প্যান্ডেল তৈরি করতে পারবো, ঠিক আছে? তারপরে বালু আর তার বন্ধুরা কোথায় প্যান্ডেল করা যায় এইটা ভেবে একটা খালি জায়গা খুঁজতে লাগলো। চারিদিকে জঙ্গল আর ঝোপঝাড়ে ভরা ছিল। দেখছিস ভাই বালু, এখানে কত ছোট ছোট আগাছা জন্মেছে। আমাদেরকে কিন্তু খুবই সাবধানের সাথে সাফ করতে হবে, নাহলে সাপও থাকতে পারে।
তারপরে বালু আর তার সব বন্ধুরা মিলে ওই খালি জায়গার ঝোপঝাড় আগাছালো গাছগুলোকে সব কেটে ফেলতে লাগলো। তারা যখন এসব কাজবাজ করছিল তখন বাইরে প্রচন্ড রোদ্দুর ছিল, সূর্যের তাপ যেন তাদের মাথায় এসে পড়ছিল। তখনই এক কুঁড়ে ঘর থেকে এক বৃদ্ধ মহিলা বেরিয়ে এসে বলেন, বাচ্চারা বিনায়ক চতুর্থী উপলক্ষে কত পরিশ্রম করছে, সকাল থেকে রোদ্দুরে কাজ করে চলেছে, ওদের দেখে কষ্ট হচ্ছে। এই রকম ভাবতে ভাবতে ওই বৃদ্ধ মহিলা বালুদের কাছে গেলেন। আরে ঠাকুমা, এত রোদ্দুরে আপনি বাইরে কেন বেরোলেন? আরে বাচ্চারা, আমি ঠিক আছি, তোমরা সকাল থেকে সেই কাজ করছো, চলো তোমাদের কিছু খেতে দিই আমি। আরে ঠাকুমা, আপনি এত টেনশন নিচ্ছেন কেন? আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা বাড়িতে গিয়ে দুপুরের খাবার খেয়ে নেব। তোমরা কি দেখেছো বাইরে রোদ্দুরের তাপ কত? এই সময় সবাই খাওয়া দাওয়া করে, আর না খেলে শক্তি পাবে কি করে? এই রকম বলে ওই বৃদ্ধ মহিলা বালু আর তার বন্ধুদের সবাইকে নিয়ে নিজের ছোট্ট কুঁড়ে ঘরে গেলেন। তারপরে তাদেরকে খেতে দিলেন। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারা একটু বিশ্রাম নিয়ে আবার কাজ করা শুরু করে দিল। সেই দিনের মধ্যে তারা জায়গাটা পরিষ্কার করে সেখানে একটা মঞ্চ তৈরি করলো। অন্যদিকে গ্রামের সব মহিলারা মিলে ফুলের মালা তৈরি করতে লাগলো। এইভাবে সেই দিনটা কেটে যায়। চল ভাই, প্যান্ডেল আর লাইটিং তো লাগানো হয়ে গেছে, এইবার আমাদের কাজ হচ্ছে মূর্তি আনা। তারপরে বালু তার বন্ধুদের সঙ্গে করে নিয়ে ভগবান বিনায়কের মূর্তি কেনার জন্য চলে যান। সেখানে বিভিন্ন রকমের মূর্তি ছিল। আরে সব মূর্তিগুলো তো খুবই অদ্ভুত, এই মূর্তিগুলো কিন্তু আমাদের গ্রামের জন্য আদর্শ হবে না। আরে বন্ধু, আজকাল তো সবাই এই ধরনের মূর্তি পছন্দ করে। মূর্তি যত অদ্ভুত হবে সমস্ত গ্রামের লোকেরা তত বেশি আকৃষ্ট হবে, বুঝেছিস? ছি ছি, আমরা এটা একদমই করব না। মূর্তি আমাদের খুবই সাবধানের সাথে চয়েস করতে হবে। মূর্তি এমন চয়েস করতে হবে যাতে সকলেই দেখে যেন ভক্তিভাব জেগে ওঠে। এইভাবে তারা ভগবান বিনায়কের মূর্তি খুঁজতে লাগলো। তখনই তারা এক জায়গায় একটা সুন্দর মূর্তি দেখতে পেল। সেখানে ভগবান বিনায়কের হাতে পুস্তক ছিল এবং তার সাথে তার বাহন ইঁদুরও ছিল। এই দেখো বন্ধুরা, এই মূর্তিটা আমার খুবই পছন্দ হয়েছে। এই মূর্তির মধ্যে কিন্তু গণপতি বাপ্পার যত রকমের হাতিয়ার হয় সমস্ত হাতিয়ার কিন্তু রয়েছে। গণপতি বাপ্পার হাতে কিন্তু ভগবত গীতা রয়েছে এবং তার সাথে তার বাহন ইঁদুরও রয়েছে। হাতে বই দেখে গ্রামের বাচ্চাদের মধ্যে পড়াশোনা করার উৎসাহ জাগবে। সেই কারণে বালু ওই ভগবান বিনায়কেরই প্রতিমাটা কিনে ফেলে। তারপরে তারা সব বন্ধুরা মিলে ওনাকে লরি করে গ্রামে নিয়ে এলেন। তারপরে তাদের দ্বারা তৈরি মঞ্চতেই ভগবান বিনায়ককে স্থাপিত করলো। সব কাজ তো শেষ হয়ে গেছে, এইবার তোমরা রেডি হয়ে যাও। আরে সব কাজ কি করে হয়ে গেছে? তুই তো এখনো ডিজেকেই বলিসনি। আরে রাঙ্গা, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমরা কিন্তু আমাদের পুজোর শাস্ত্র অনুসারেই করব। নাচ গান কিন্তু আমাদের পুজোর অংশ নয়। কালকে পুজো আছে, পুজো শেষ হয়ে গেলে অন্নদান কর্মসূচি আমাদেরকে শুরু করতে হবে। আরে হ্যাঁ বন্ধু, ঠিক আছে, তাই হবে। হে গণপতি বাপ্পা, সবকিছু রেডি হয়ে গেছে, আপনি আমাদের গ্রামে এসে আমাদের গ্রামের সকলকে আশীর্বাদ করুন। তারপরে বালু আর তার বন্ধুরা মিলে ভগবান বিনায়কের কাছে প্রার্থনা করে। এইভাবে ওই গ্রামে থাকা সব ছেলেরা একসাথে মিলে সুন্দর করে পুজোর আয়োজন করলো।